তো যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, সেখানে আমাদের শাওয়ানের হেভেনলি স্টেট ইতিমধ্যেই পারফেকশন লেভেলে পৌঁছে গিয়েছিল, আর খুব দ্রুতই তারা সবাই সোজা বেরিয়ে পড়ে ডেমনিক লোটাস ফ্লেমের খোঁজে। সেখানে গিয়ে তাদের দেখা হয় সোল হলের মাস্টার হুনমি, তার ভাইস মাস্টার আর তার ছেলের সাথে। এই তিনজন ইতিমধ্যেই সেখানে উপস্থিত ছিল। তাদের উপস্থিতির সাথে সাথেই কথার লড়াই শুরু হয়ে যায়। কিন্তু ঠিক তখনই বাকি এনশিয়েন্ট ক্ল্যানগুলোর লোকেরাও সেখানে এসে পৌঁছে। তাদের মধ্যে গু ক্ল্যানের লোকজনের সাথে গু শুনেরও আসে। একই সঙ্গে সেখানে হুও ক্ল্যান আর অন্যান্য ক্ল্যানের লোকেরাও এসে যায়। কিন্তু সবারই ধারণা ছিল যে লিন ক্ল্যানের যে ডাউনফল হয়েছে তার পেছনে সম্ভবত হুন ক্ল্যানেরই হাত আছে, তাই কেউই সরাসরি তাদের সাথে কথা বলতে চাইছিল না। এর মধ্যে আমরা দেখি ইয়া ক্ল্যানের তিনজন লোকও এসে হাজির হয়। তাদের মধ্যে ছিল ইয়া ওয়াংউই, যে একসময় মাস্টার ইয়াওলাওকে ইয়া ক্ল্যান থেকে বের করে দিয়েছিল। সেখানে পৌঁছেই সে ইয়াওলাওকে দেখে বিদ্রুপ করা শুরু করে। সে যাই করুক, কিন্তু তখন হঠাৎ করে ইয়া ইউথ, যে কিনা সদ্য ডিম থেকে বের হওয়া বাচ্চার মতো, সেও মাস্টার ইয়াওকে অপমান করার চেষ্টা করে। এটা শিয়াওয়ান কিভাবে সহ্য করতে পারে? সে সাথে সাথেই তাকে ধরে ফেলে আর একের পর এক চড় মারতে শুরু করে। এতটাই মারতে থাকে যে ছেলেটার চেহারাই প্রায় চিনতে না পারার মতো হয়ে যায়। সত্যি সে তাকে এমনভাবে মারছিল যেন তাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে। এরপর শিয়াওয়ান তার হেভেনলি স্টেটের পারফেকশন লেভেল পুরোপুরি আনলিশ করে এবং তার উপর একটি ফাইনাল অ্যাটাক চালায়। কিন্তু ঠিক তখনই তাকে থামানোর জন্য ইয়া ওয়াংউই, মানে তার মাস্টার, মাঝখানে এসে পড়ে। তখনই শিয়াওয়ান নিজের ইন্ট্রোডাকশন দেয়। সে বলে, আমি শিয়াওয়ান, আমি মাস্টার ইয়াওলাওয়ের ডিসাইপল, আর আমার সামনে যদি কেউ আমার মাস্টারকে এভাবে অপমান করে তাহলে সেটা শিয়াওয়ান কখনোই সহ্য করবে না। এই কথা বলেই সে আবার আরেকটা জোরে চড় মারে এবং বলে, এরপর থেকে আমার সামনে কথা বলার আগে নিজের জিহ্বাকে সামলে রেখো, না হলে এর থেকেও অনেক খারাপ পরিণতি হবে। এরপর স্টোরির এই অংশের শুরুতেই আমরা দেখি শাওয়ান সহ সবাই সেখানে দাঁড়িয়ে আছে, আর তারা ইয়াতিয়ান আর শাওয়ানকে নিয়ে আলোচনা করছে। বিশেষ করে শাওয়ানের পাওয়ার লেভেল দেখে সবাই ভীষণ অবাক। এত কম বয়সে মাস্টার ইয়াওলাওয়ের ডিসাইপল এত উঁচু পর্যায়ে পৌঁছে গেছে, এটা কেউই বিশ্বাস করতে পারছিল না। এদিকে সোল হলের ভাইস মাস্টারও বলতে শুরু করে, ওটা কি ইয়াতিয়ান নয়, যে ইয়ানের অন্তর্গত? বেচারার কি দশা হয়েছে। সবাই বলতে লাগলো, দেখো তো, ইয়াতিয়ান যখন এখানে হাজির হয়েছিল তখন মনে হচ্ছিল কত ইমপ্রেসিভ হবে, কিন্তু কে জানতো সে এত বড় লুজার হয়ে বেরোবে। তখন জিয়ান বলল, এই টাইটেলটাই ওর জন্য একদম ঠিক। এদিকে ইয়াতিয়ান কোনোভাবে উঠে দাঁড়ায়, কিন্তু যেমন বলা হয় দড়ি পুড়ে গেলেও তার প্যাঁচ যায় না, ঠিক তেমনই অবস্থা তার। দাঁড়িয়েই সে গর্বের ভঙ্গিতে বলে, তুই একটা নিকৃষ্ট কীট, তোর এত সাহস কিভাবে হলো যে তুই আমার ওপর হাত তুললি? শাওয়ান হালকা হেসে বলে, হ্যাঁ তুলেছি তো। এই কথায় সে আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং চিৎকার করে বলে, তোর এত সাহস কিভাবে হলো আমাকে এভাবে এখানে হিউমিলিয়েট করার? তুই জানিস আমি কে, আমার রেপুটেশন কি? যদি ক্ল্যানের লোকেরা জানতে পারে তুই এখানে আমার কি অবস্থা করেছিস, তাহলে আমি কতটা অপমানিত হব সেটা তুই বুঝতে পারিস? এই কথা বলতে বলতে সে নিজের পাওয়ার গ্যাদার করতে শুরু করে, তার হেভেনলি ফ্লেমগুলোকে একত্রিত করতে থাকে। তারপর সে নিজের দুই মুষ্টিকে একসাথে মিলিয়ে দেয়। ধীরে ধীরে যখন সে হাত দুটো আলাদা করতে থাকে তখন সেখানে এক অদ্ভুত সাকশন ফোর্স তৈরি হয়। সেই হেভেনলি ফ্লেমের শক্তি দিয়ে সে এক বিশাল বিস্ট সামন করে, যেটা দেখতে অনেকটা রক বিস্টের মতো, আর যার চারপাশ জুড়ে জ্বলছিল হেভেনলি ফ্লেম। এই দৃশ্য দেখে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। কিন্তু শাওয়ানের কাছে এটা কিছুই নয়। সে শান্ত গলায় বলে, তোমার যে হেভেনলি ফ্লেম আছে সেটা হেভেনলি ফ্লেম র্যাঙ্কিংয়ে মাত্র ১৩ নম্বরে আছে, আর সেই ফ্লেম নিয়ে তুমি আমার সামনে দাপট দেখাচ্ছ। তুমি একটা আর্থ ফ্লেম টার্টল স্পিরিট আমার সামনে এনে দাঁড় করিয়েছ, যেন আমি কিছুই জানি না। তখনই আমরা দেখি ইয়াতিয়ান তার আর্থ ফ্লেম টার্টল স্পিরিট ব্যবহার করে শাওয়ানের ওপর একটি সনিক অ্যাটাক চালায়। তার মুখ থেকে একের পর এক ব্লাস্ট ব্রেথ বেরোতে থাকে। এটা দেখে শাওয়ান শান্ত গলায় বলে, আমার সামনে এই অ্যাটাক কিছুই না, তবে আমি সত্যি আশা করিনি যে তোমার মতো ট্র্যাশের কাছে এমন একটি হেভেনলি ফ্লেম থাকবে। একথা বলেই শাওয়ান নিজের ফ্লেম স্পিরিট বের করে এবং সোজা তার ড্র্যাগনের মাধ্যমে সেটাকে আক্রমণ করায়। সে ঠান্ডা স্বরে বলে, এটাই কি সেই জিনিস যার জন্য ইয়া ওয়াংউই এত গর্ব অনুভব করে? দুই বিস্ট একে অপরের সাথে কোলাইড করে, সঙ্গে সঙ্গে বিশাল ইম্প্যাক্ট রিলিজ হয়, কিন্তু পরের মুহূর্তেই তারা দুজনেই দূরে সরে যায়। শাওয়ানের বিস্ট তখন তার মুখ থেকে একের পর এক লেজার অ্যাটাক ছুটতে থাকে সেই আর্থ ফ্লেম টার্টল স্পিরিটের দিকে। এটা দেখে ইয়াতিয়ান একেবারে হতবাক হয়ে যায়, আর সেই বেচারা আর্থ ফ্লেম টার্টল স্পিরিট, যার নাম করে সেই ইয়া ক্ল্যানে এত বড়াই করত, শাওয়ানের মাত্র একটি অ্যাটাকেই পুরোপুরি কোল্যাপস হয়ে যায়।
এই ইম্প্যাক্ট সরাসরি ইয়া টিয়েনের উপরও পড়ে। সে অনেক দূরে ছিটকে পড়তে থাকে, কিন্তু ঠিক তখনই তার সিনিয়র এসে তাকে ধরে ফেলে এবং তাকে সাপোর্ট দেয়। এদিকে শাও ইয়ানও নিজের স্পিরিট বিস্টকে সেখান থেকে সরিয়ে নেয় এবং আবার নর্মাল ফর্মে ফিরে আসে। সে ঠান্ডা স্বরে বলে, তোমার ক্ষমতা কি শুধু এতটুকুই? আর এই সামান্য শক্তির উপর ভর করে তুমি এত বড় কথা বলছিলে? তুমি আমার মাস্টারকে প্রভোগ করার চেষ্টা করছিলে? তুমি আসলে নিজেকে কি ভাবো? তোমার কি মনে হয় না তুমি নিজেকে একটু বেশি ওভার এস্টিমেট করে ফেলছো? তখন সেই সিনিয়র মহিলা বলল, এল্ডার ইয়া ওয়াংগুই, আপনি এখানে কি করছেন? আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। যদি আমরা এভাবেই দাঁড়িয়ে থাকি তাহলে সবাই মরে যাব। ঠিক তখনই ইয়া ওয়াংগুই নিজের স্টিক শক্ত করে ধরে। সঙ্গে সঙ্গে মাটি থেকে অজস্র ভাইন বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই সেগুলো মিলে এক বিশাল হ্যান্ডের রূপ নেয়। এরপর সেই হ্যান্ড মুষ্টি বেঁধে সোজা শাও ইয়ানের দিকে চার্জ করে আসে। কিন্তু হঠাৎ করেই সেই অ্যাট্যাক মাঝপথেই ফ্রিজ হয়ে যায়, কারণ ঠিক তখনই জিয়ান সামনে এসে খুব কুল ভঙ্গিতে একটি কিক দিয়ে সেই ফিস্ট থামিয়ে দেয়। জিয়ান হেসে ওঠে, তারপর নিজের অন্য পা ঘুরিয়ে আরেকটি ফ্লাইং কিক মারে। সেই মুহূর্তেই হাতটা সেখানেই শ্যাটার্ড হয়ে যায়। সত্যি সেটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। আর ইয়াও ওয়াংউইর মুখের অবস্থা তখন দেখার মতো ছিল। তার কিকের মধ্যে সে ড্র্যাগন টুইস্টার অ্যাট্যাকও ব্যবহার করেছিল। সেই অ্যাট্যাক সরাসরি গিয়ে ইয়াও ওয়াংউইর গায়ে লাগে। ইম্প্যাক্ট এতটাই ভয়ঙ্কর ছিল যে আশেপাশের স্পেস পর্যন্ত ক্র্যাক হয়ে যায়। আমরা দেখি ইয়াও ওয়াংউই এবং তার সঙ্গীরা কোনো রকমে বেঁচে থাকতে পারে। এদিকে জিয়ান সহ সবাই এসে শিয়াও ইয়ানের পেছনে দাঁড়ায়। এমনকি ক্ল্যানের অন্যান্য মেম্বার্সরাও সেখানে এসে দাঁড়ায়। জিয়ান ঠান্ডা গলায় বলে, তোমার মতো বোকাদের জন্য এটাই ঠিক শাস্তি। তখন শিয়াও ইয়ান বলে, চলে যাও এখান থেকে, নইলে যদি আরও অপমানিত হতে চাও তাহলে বলো। ইয়াও ওয়াংবি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সুনার এবং গুনান হাই সামনে এগিয়ে আসে। সুনার শান্তভাবে বলে, এল্ডার ইয়াও ওয়াংবি, আপনি স্পষ্ট দেখেছেন শিয়াও ইয়ান এখানে ইয়াংকে একটি ফেয়ার লড়াইয়ে হারিয়েছে। একজন এল্ডার হয়ে আপনি কিভাবে তাদের লড়াইয়ের মধ্যে ইন্টারফেয়ার করতে পারেন? এটা আপনাকে মানায় না। এটা শুনে ঠান্ডা স্বরে ইয়াও ওয়াংবি বলে, ও তাই নাকি? তাহলে বলো তো, তোমাদের গু ক্ল্যান কি এতে ইন্টারফেয়ার করবে? এই কথা শুনেই গুনান হাইয়ের মুখ গম্ভীর হয়ে যায়। সে কঠিন স্বরে বলে, ইয়াও ওয়াংবি, ভুলে যেও না তুমি আমাদের লেডির সাথে এভাবে কথা বলতে পারো না। তিনি কি ভুল বলেছেন? তিনি তো শুধু সত্য কথাই বলেছেন। আর তুমি এখানে একের পর এক এক্সকিউজ দিচ্ছ। তুমি এত বুড়ো হয়ে গেছো, তবু এই সব বাজে কথা বলতে তোমার লজ্জা লাগে না? এই কথা শুনে শেষ পর্যন্ত ইয়াও ওয়াংবি চুপ হয়ে যায়। তারপর সে বলে, ঠিক আছে, আমি বুঝেছি, কিন্তু শিয়াও ইয়ান, ভুলে যেও না আমরা তোমাকে ছেড়ে দেব না। আমাদের ইয়াও ক্ল্যান হয়তো লো প্রোফাইল বজায় রাখে, কিন্তু তুমি যদি আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করো তাহলে আমরা দেখিয়ে দেব কেন আমাদের এনশিয়েন্ট ক্ল্যানের মেম্বার বলা হয়। তখন পরিস্থিতি তোমার জন্যেও ভালো হবে না, আর তোমার ইয়াও লাওয়ের জন্যেও না। এই সময় মাস্টার ইয়াও লাও সামনে এগিয়ে এসে বলে, ইয়াও ভাঙ্গুই, নিজের জিহ্বাকে একটু সামলাও। তোমার মতো লোকেরা যখন থেকে ইয়া ক্ল্যানের দায়িত্বে এসেছে তখন থেকেই ইয়া ক্ল্যানের উপর সবচেয়ে বড় বিপদ ঘনিয়ে এসেছে। আর তুমি এখানে দাঁড়িয়ে আমাদেরই উপদেশ দিচ্ছ। যদিও এখন ক্ল্যান নিয়ে আমার আর কোনো আগ্রহ নেই, আর আমি এর কোনো পরোয়াও করি না, কিন্তু আমার পেরেন্টসের জন্য আমাকে অবশ্যই তাদের ন্যায় বিচার এনে দিতে হবে। আমাকে তাদের নাম ক্ল্যান স্টিলের ওপর কার্ভ করে রাখতে হবে। একথা শুনেই ওয়াংগুই ঠান্ডা হাসি দিয়ে বলে, তোমার মতো লোক যে ক্ল্যানের জন্য কখনোই বিশেষ কিছু করতে পারেনি, যার নিজের মধ্যেও কোনো বিশেষ ট্যালেন্ট নেই, তোমার পেরেন্টসকে আমরা ক্ল্যান স্টিলে এমন জায়গা কিভাবে দিতে পারি? তুমি আসলে কি ভাবছ? দিনের বেলায় স্বপ্ন দেখছ নাকি? তোমার মতো নিকৃষ্ট মানুষের আমাদের ক্ল্যানে কোনো জায়গা নেই। এই কথা শেষ হতেই শিয়াওয়েনের রাগ চরমে উঠে যায়। সে অর্ধেক পথ এগিয়েই বলে ওঠে, ইয়া ওয়াংগুই, তুমি কি আমার হাতেই মরতে চাও? এ কথা বলেই সে নিজের অরা রিলিজ করে, আর আমরা দেখি যেই সে নিজের পা মাটিতে আঘাত করে সঙ্গে সঙ্গে এত ভয়ঙ্কর ইম্প্যাক্ট রিলিজ হয় যে আশেপাশের স্পেস পর্যন্ত ক্র্যাক হয়ে যায়। একই সাথে নিচে যে ফ্লেম ছিল সেই ডিমনিক লোটাস ফ্লেম হঠাৎ প্রচণ্ডভাবে উথাল পাথাল করতে শুরু করে। তারপর মুহূর্তের মধ্যেই সেই ব্যারিয়ার ভেঙে আগুনটা সোজা আকাশের দিকে ছুটে যায়। ফলে সেখানে উপস্থিত সবার দৃষ্টি এখন সেদিকেই চলে যায়। কারণ সিল পুরোপুরি ভেঙে গিয়েছিল, তাই সবাই একসাথে সেদিকে ছুটে যেতে শুরু করে। একের পর এক যত এনশিয়েন্ট ক্ল্যানের মেম্বার্স ছিল সবাই সোজা সেই সিলের দিকে এগিয়ে যায়, যেটা এখন সম্পূর্ণ ভেঙে গেছে।
কিন্তু শাওয়ান তখনও ইয়া ভ্যান গুইয়ের দিকেই তাকিয়েছিল। ঠিক তখনই ইয়া ভ্যান গুই কিছু করার আগেই শাওয়ান তাকে চূর্ণ করতে গিয়ে যায়, কিন্তু মাস্টার ইয়াও লাও তাকে থামিয়ে দেন। তিনি বলেন, ডেমনিক লোটাস ফ্লেম পাওয়াই আমাদের প্রথম প্রায়োরিটি। ভুলে যেও না আমরা এখানে কেন এসেছি। আমরা এখানে এই লোকদের সাথে ঝগড়া করতে আসিনি। এদিকে ইয়াও ভ্যান গুইও সেখান থেকে চলে যেতে শুরু করে, আর তখনই শাওয়ান মাস্টার ইয়াও লাওকে বলে, মাস্টার, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, একদিন আমি অবশ্যই আপনার সাথে ইয়া ক্ল্যানে যাব, আর আজ আপনি যে হিউমিলিয়েশন সহ্য করেছেন, আপনার ডিসাইপল হিসেবে আমি শপথ করছি, এর প্রতিশোধ আমি সুদসহ ফিরিয়ে দেব। ইয়াও লাও যখন শাওয়ানের মুখ থেকে এই কথাগুলো শোনেন, তখন তার খুব ভালো লাগে। এরপর তারা সবাই অন্যদের সাথে সেই ক্র্যাকের ভেতর দিয়ে প্রবেশ করে। সিন শিফট হয়, এখন আমাদের দেখানো হয় সেই ক্র্যাকের ভেতরের দৃশ্য। দেখে মনে হচ্ছিল এটার ভেতরে যেন সম্পূর্ণ আলাদা একটা ওয়ার্ল্ড এক্সিস্ট করছে, চারদিকে যেন লাভা বয়ে যাচ্ছে, সব জায়গা নির্জন, আর চারপাশে ঘন ফগ ছেয়ে আছে। এতটাই ফগ যে মনে হচ্ছিল এর কোনো সীমাই নেই। এই জায়গাতেই আমরা শাওয়ান এবং অন্যদেরও দেখতে পাই, তারা সবাই সেখানে পৌঁছে চারপাশটা অবজার্ভ করছে। শাওয়ান ধীরে ধীরে সামনে এগোচ্ছিল, কিন্তু এখানকার হিট এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল ভেতর থেকে তাকে গলিয়ে দিচ্ছে। সে তখন বলে, সোনার, আমাদের আগে কোনো সেফ জায়গায় যেতে হবে। এই কথা বলে যখন সে পিছনে ফিরে তাকায়, তখন শাওয়ান বুঝতে পারে সে এখানে একেবারেই একা, আশেপাশে কেউ নেই। সে মাস্টার ইয়াও, সোনার সবাইকে ডাকতে থাকে, কিন্তু সেখানে কেউই উপস্থিত ছিল না। শাওয়ান নিজেই বিড়বিড় করে বলে, কে জানে তারা কোথায় টেলিপোর্ট হয়েছে, আমি কিভাবে তাদের খুঁজে পাবো? না, আগে আমাকে এখান থেকে নিজেকেই বের হতে হবে। ঠিক তখনই সে আশেপাশে একটা উড়ন্ত জিনিস দেখতে পায়, যেটা দেখে মনে হচ্ছিল যেন তার উপর আক্রমণ করতে যাচ্ছে। শাওয়ান বিভ্রান্ত হয়ে যায়, এটা আসলে কি জিনিস? কিন্তু হঠাৎ সেই এনার্জি যেটা তার চারপাশে ঘুরছিল ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। তারপর সেই এনার্জি এক জায়গায় কনডেন্সড হয়ে একটা ফিগার রিভিল করতে থাকে। ধীরে ধীরে যখন সেই শেপ সম্পূর্ণ হয়, তখন শাওয়ানের কপাল কোঁচকে যায়, কারণ সে আর কেউ নয়, সোল হলের মাস্টার হানমি শেং। হানমি শেংকে দেখে শাওয়ান সাথে সাথেই বুঝে যায় তার সাঙ্গপাঙ্গরাও নিশ্চয়ই এখানে এসেছে। আর ঠিক তখনই শাওয়ানের পেছনেও একই রকম এনার্জি দিয়ে একটা ছোট ভর্টেক্স তৈরি হয়। মুহূর্তের মধ্যে তার ভেতর থেকে একে একে দুজন বেরিয়ে আসে, অর্থাৎ সোল হলের ভাইস মাস্টার আর হানমি শেংয়ের ছেলে, দুজনেই সেখানে এসে পৌঁছেছে। তখনই হুন সিং শাওয়ানকে বলে, আসলে আমি তো তোমাকে নিজের সাথে ফিরিয়ে নিয়ে যাওয়ারই পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমি ভাবতেই পারিনি যে তুমি নিজেই হেঁটে আমার কাছে চলে আসবে। সত্যি, তুমি আমার অনেক এনার্জি আর টাইম বাঁচিয়ে দিয়েছ। শায়ান এখানে একটা বোকা ধরনের প্রশ্ন করে বসে। সে বলতে শুরু করে, শেষ পর্যন্ত তোমরা আমার সাথে কি করতে চাও? এই কথা শুনে হুন সিং শান্ত গলায় বলে, এত ভয় পাওয়ার দরকার নেই বাচ্চা, কারণ তুমিও তো জানো আমরা তোমার কাছ থেকে কি নিতে এসেছি। মনে আছে এটা কে? এটা বলতেই সে স্পেসের ভেতর একটা ক্র্যাক তৈরি করে দেয়, আর তখনই সেখানে একটি ফিগার দেখা যায়, যে আর কেউ নয়, শায়ানের ফাদার। তিনি চেইন দিয়ে শক্ত করে বাঁধা ছিলেন, আর চারদিকে চলতে থাকা ফ্লেম ধীরে ধীরে তার শরীরকে পুড়িয়ে দিচ্ছিল। এই দৃশ্য দেখে শায়ান চিৎকার করে ওঠে, ফাদার! ওদিকে শায়ানের ফাদারও তাকে ডাকতে থাকেন। শায়ান তখন চিৎকার করে বলে ওঠে, আমার ফাদারকে ছেড়ে দাও। এই কথা শুনে হুন সিং বলে, শাওয়ান, তোমার সামনে দুটো চয়েস আছে। প্রথমটা হলো তোমার কাছে যে তাওশি এনশিয়েন্ট গড জেড আছে সেটা আমাদের হাতে তুলে দাও, আর নিজের 2 হাত এখানেই ডিস্ট্রয় করে দাও, যাতে তোমার ফাদারকে একটু কম সাফার করতে হয়। দ্বিতীয় অপশন হলো তুমি এখান থেকে একদম ঠিকঠাক বেরিয়ে যেতে পারো, জেড তোমার কাছেই থাকবে, কিন্তু আমি তোমার ফাদারকে নিজের হাতে তিলে তিলে টর্চার করে মারব। এই কথা বলেই সে শায়ানের ফাদারকে টর্চার করা শুরু করে দেয়। এটা দেখেই শায়ান চিৎকার করে ওঠে, না, এমনটা করো না। তারপর সে নিজের কাছে থাকা সেই জেড বের করে এনে বলে, প্লিজ আমার ফাদারকে ছেড়ে দাও। কিন্তু তখনই আমরা দেখি জেডটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়। শায়ান সঙ্গে সঙ্গে বলে ওঠে, এখন আমার ফাদারকে ছেড়ে দাও। কিন্তু তার ফাদার চিৎকার করে বলেন, ওদের বিশ্বাস করো না। পেছনে দাঁড়িয়ে থাকা সেই 2 জন লোক তখন হেসে ওঠে, কারণ শায়ান ইতিমধ্যেই তাদের ফাঁদে ভয়ঙ্করভাবে আটকে পড়েছে। তারপর সেই লোকটা ঠান্ডা গলায় বলে, মনে হচ্ছে তোমার ফাদারের বেঁচে থাকার আর কোনো দরকার নেই, আর আমার ইচ্ছেটাও একটু বদলে গেছে। এটা বলেই সে নিজের মুঠি শক্ত করে, আর ঠিক সেই মুহূর্তেই শায়ানের ফাদারের শরীর এক্সপ্লোড হয়ে যায়। চারদিকে ছিটকে পড়ে তার শরীরের টুকরো, যেগুলো আগুনে পুড়ে প্রায় ছাই হয়ে গিয়েছিল। সেগুলো বাতাসে ভেসে বেড়াতে থাকে। এই দৃশ্য দেখে শায়ান স্তব্ধ হয়ে যায়। তার চোখে প্রচণ্ড যন্ত্রণা ছিল, কিন্তু কোনো অশ্রু ছিল না। তার ভেতরে জমে থাকা রাগ আর আবেগ একসাথে বিস্ফোরিত হয়ে ওঠে। তার মনের ভেতরে সবকিছু যেন ছিঁড়ে যেতে থাকে। তার শরীরের চারপাশে হঠাৎ করে হেভেনলি ফ্লেম উথলে উঠতে শুরু করে। এরপর শায়ান নিজের সমস্ত হেভেনলি ফ্লেম জড়ো করতে করতে দাঁত চেপে বলে, হুন শেং, আমি তোকে ছাড়ব না।
শায়ান বজ্রগতিতে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। সে এক ঘুরিয়ে ভয়ঙ্কর একটা পাঞ্চ সরাসরি তার দিকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মনে হলো যেন পুরো সময়টাই থেমে গেছে। হঠাৎ শায়ানের ভেতরে থাকা সেই মিস্টিরিয়াস সিড দ্রুত ঘুরতে শুরু করে, আর মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর এক এনার্জি আনলিশ হয়ে যায়। এর প্রভাবেই আশেপাশের সব কিছু ডেস্ট্রয় হতে শুরু করে। তারপর আমরা দেখি শায়ান হাঁপাতে হাঁপাতে নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু তার চারপাশে ভয়ঙ্কর পরিমাণ এনার্জি এখনও উথলে উঠছে। হঠাৎই শায়ান লক্ষ্য করে সে সম্পূর্ণ অক্ষত, আর তার হাতে সেই জেবটাও ঠিকঠাক রয়েছে। সে ধীরে ধীরে বলে ওঠে, তাহলে এটা একটা ইলুশন ছিল। মনে হচ্ছে এই জায়গায় যেই আসে তাকে তার ডিপেস্ট ইলুশনের মুখোমুখি হতে হয়। শায়ান ধীরে ধীরে ওপরের দিকে তাকায়। হঠাৎ পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। শায়ান নিজের মুঠি শক্ত করে, সে নিজের প্রতিশোধের আগুনকে সামলানোর চেষ্টা করে। তারপর ধীরে বলে, ফাদার, আমি শপথ করছি, আমি আপনাকে অবশ্যই বাঁচাবো। তার ভেতরের ক্রোধের প্রভাবে এই জায়গার চারদিকে ইতিমধ্যেই ক্র্যাক পড়তে শুরু করেছিল। এরপর শায়ান সেই ক্র্যাকটাকে সম্পূর্ণ ভেঙে দেয়। তার সামনে এক নতুন জায়গা উন্মোচিত হয়, যা আসলে এই জায়গার সাথেই কানেক্টেড ছিল। সেখানে সে অনেক মানুষকে দেখতে পায়। সবাই ইলুশনের ফাঁদে আটকে আছে, প্রত্যেকে যন্ত্রণায় ছটফট করছে। কেউ শুধু হাঁটছে আর হাঁটছেই, যেন থামার নাম নেই। এই দৃশ্য দেখে শায়ান একটু কনফিউজড হয়ে যায়, তবে আপাতত সে সামনে এগিয়ে এই জায়গাটা এক্সপ্লোর করতে শুরু করে। সে লক্ষ্য করে এই জায়গাটা দেখতে এমন লাগছে যেন পুরো এলাকা বাতাসে ভাসছে, মানে নিশ্চয়ই আরেকটা ফ্র্যাগমেন্ট আছে যা এই জায়গার সাথে কানেক্টেড। তারপর শায়ান ধ্যান করা শুরু করে। সে নিজের ডিভাইন সেন্স অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দেয়, যেন নিজের লোকদের খুঁজে পায়। ঠিক তখনই সে মাস্টার ইয়াওলাওকে খুঁজে পায়। মাস্টার ইয়াওলাও খুবই দ্বিধাগ্রস্ত অবস্থায় ছিলেন। দেখে মনে হচ্ছিল তার অবস্থা বেশ খারাপ। তিনি ইলিউশনের বিরুদ্ধে রেজিস্ট করার চেষ্টা করছিলেন। ঠিক তখন শায়ান পেছন থেকে এসে বলেন, মাস্টার, জেগে উঠুন। মাস্টার ইয়াওলাওর চারপাশে তখনও সেই পিঙ্কিশ অরা ভাসছিল, যা ইলিউশনে ভরা ছিল। হঠাৎ তিনি চোখ খুলে ফেলেন। তিনি শান্ত হয়ে যান, কিন্তু ভীষণ অবাকও ছিলেন। তিনি ভাবতেই পারছিলেন না তিনিও কিভাবে এই ইলিউশনের মধ্যে আটকে গেলেন। তিনি তো সবসময় ভাবতেন নিজের ওপর তার খুব ভালো কন্ট্রোল আছে। তখন শায়ান বলে, মাস্টার, আমাদের প্রথমে এখান থেকে বের হতে হবে। মাস্টার ইয়াওলাও মাথা নেড়ে বলেন, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এরপর দুজন হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় পৌঁছে যায় যাকে ফ্লোটিং প্যালেস বলা হয়। তারা একটি লম্বা ব্রিজের ওপর দিয়ে হাঁটছিল, আর সেই ব্রিজের ওপরে আবার আরেকটি প্যালেস ভাসছিল। মাস্টার ইয়াওলাও আর শায়ান অনেকক্ষণ ধরে হাঁটছিলেন, কিন্তু হঠাৎ তাদের মনে হলো এখানে কিছু যেন অদ্ভুত। তারা আবার এই জায়গাটাকে উল্টো দিক থেকে লক্ষ্য করতে শুরু করে। ঠিক তখনই মাস্টার ইয়াওলাও আর শায়ান কিছু অনুভব করে। তারা পেছনে ফিরে তাকায় আর দেখে জুনের, জান আর বাকি সবাইও সেখানে এসে পৌঁছেছে। জুনের যখন শায়ানকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় দেখে, তখন সে তাকে ডাক দেয়। হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসতে থাকে। জুনেরকে দেখে শায়ান বলে ওঠে, অবশেষে জুনের, তুমি এসে গেছো। সে তার দিকে এগিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মাস্টার ইয়াওলাও তাকে থামিয়ে দেন। তিনি গম্ভীর গলায় বলেন, ভুলো না, এই জায়গাটা পুরোপুরি ইলিউশনে ভরা। শুধু একটু কেয়ারফুল থাকো। এটা শুনেই জাওয়ান একটু বেশি সতর্ক হয়ে যায় এবং ধীরে ধীরে সুনারের কাছে এগিয়ে যায়। সেখানে সে গভীর স্নেহভরা দৃষ্টিতে তাকে দেখছিল, আর ঠিক তখনই সুনার হালকা করে ব্লাশ করে ফেলে। এটা দেখে জাওয়ান নরম গলায় বলতে শুরু করে, হ্যাঁ, এ তো আমার সুনারই। ঠিক তখনই জিয়ান হালকা বিরক্তির সুরে বলে ওঠে, আরে ভাই, তোমাদের তো যে কোনো জায়গাতেই শুরু হয়ে যায়, একটু খেয়াল করো, আমরা কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি। তারপর ব্রাদার গুইয়ান মুচকি হেসে বলতে লাগলেন, হ্যাঁ ভাই, মনে হচ্ছে আবার আমাদের ইগনোর করা শুরু হবে, যেন আমরা এখানে আছিই না। এটা শুনে জাওয়ান হালকা করে স্মাইল করল, তারপর বলল, আরে হ্যাঁ, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম, বলো তোমরা সবাই ঠিক আছো তো? তখন জিয়ান তার কাছে এসে বলল, হ্যাঁ, আমরা ঠিক আছি, কিন্তু আমরা একদমই আশা করিনি যে ওই ডেমনিক লোটাস ফ্লেম এত বিশাল পরিমাণে নাইটমেয়ার হেভেনলি ফগ রিলিজ করবে, যার কারণে আমরা সবাই এত বড় বড় ইলিউশনসের মুখোমুখি হয়েছে। এটা শুনে জাওয়ান অবাক হয়ে বলল, কি নাইটমেয়ার হেভেনলি ফগ? তখন গান অ্যান্ড হাই, যিনি একজন এল্ডার, ধীরে ধীরে ব্যাখ্যা করতে লাগলেন, আসলে কথিত আছে ডিমন সেন্ট একবার এই ডেমনিক ফ্লেম লোটাসকে তার সেন্ট স্কিলস দিয়ে পিউরিফাই করেছিলেন। উদ্দেশ্য ছিল এই শক্তির সাহায্যে পুরো একটা কান্ট্রিকে অনেক দীর্ঘ সময় ধরে এক বিশাল ইলিউশনের মধ্যে ট্র্যাপ করে রাখা। তিনি একটু থেমে আবার বললেন, কিন্তু 2000 বছর আগে যে পিওর ডেমনিক ফ্লেম লোটাস ছিল, সেটা আসলে এই ক্ষমতাটা ব্যবহার করতে পারেনি,
আর সেই কারণেই গত 10 বছরের মধ্যে এই ফগের শক্তি ধীরে ধীরে আরও বাড়তে থাকে। ঠিক তখনই হঠাৎ করে মাস্টার ইয়াওয়ের ওপর একটি সারপ্রাইজ অ্যাটাক হয়ে যায়। ইয়াওয়েন তৎক্ষণাৎ তাকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তারা দেখতে পায় স্পেসের ভেতরে একের পর এক ক্র্যাক খুলতে শুরু করেছে, আর সেই ক্র্যাকের ভেতর থেকে অনেক মানুষ বের হয়ে আসছে। ওদের দেখেই এল্ডার বু ইয়ান জোরে বলে ওঠেন, কেয়ারফুল, এরা সবাই ফায়ার স্লেভস। তারা প্রায় জম্বির মতো আচরণ করছিল। এল্ডার আবার বলতে লাগলেন, এরা সবাই তাদের সময় পাওয়ারফুল এক্সপার্টস ছিল, কিন্তু পিওর লোটাস ডিমন ফ্লেম তাদের রিফাইন করে ফেলেছে। তাই এখন আমাদের খুবই সাবধানে থাকতে হবে, কারণ এরা বহু বছর ধরে এই জায়গাটাকে প্রোটেক্ট করছে, আর যখনই কোনো আউটসাইডার এখানে আসে তখন এরা নিজেদের সেলফ ডিস্ট্রাক্ট করে তোমাদের ডিস্ট্রয় করতেও পিছপা হয় না। এটা শুনে জাওয়েন এবং বাকিরা বুঝতে পারে এখানে বিপদ ভয়ঙ্কর। ঠিক তখনই সব ফায়ার স্লেভস হঠাৎ তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। ফ্লেম এম্পারার এবং জাওয়েন সহ সবাই সঙ্গে সঙ্গে লড়াই শুরু করে দেয়। জাওয়েন তার সামনে আসা প্রতিটি ফায়ার স্লেভকে মুঠো শক্ত করে ধরে চূর্ণ করতে শুরু করে। সেই সঙ্গে সে তার ফায়ার স্পিরিটও ব্যবহার করছিল। এমনকি সোনারকেও দেখা যায় নিজের পাওয়ার্স ব্যবহার করে একের পর এক শত্রুকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ওদের সংখ্যা ছিল ভয়ঙ্কর বেশি। একটার পর একটা দল এসে নিরবিচ্ছিন্নভাবে তাদের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল, আর প্রত্যেক ফায়ার স্লেভের পেছনে থাকা রিংগুলো স্পষ্ট করে দেখাচ্ছিল ওরা কতটা বিপজ্জনক। তখন এল্ডার গানাই বললেন, আমাদের আগে এখান থেকে বের হতে হবে। এই বলে তিনি সবাইকে সামনে এগিয়ে যেতে বলেন। সবাই দ্রুত তাকে ফলো করতে শুরু করে। জাওয়েন, শুনার সবাই তার পিছু নেয়, কিন্তু সেই সময় বাকি ফায়ার স্লেভসরাও তাদের তাড়া করতে শুরু করে। তখন শাওয়ান তার ফায়ার বিস্ট বের করে। ফায়ার বিস্ট সামনে থাকা সব শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে। সামনে থেকে যে ফায়ার স্লেভসই আসছিল সে একের পর এক সবাইকে শেষ করে দিচ্ছিল। এর ফলে বাকিদের সামনে এগিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। সবাই দ্রুত এক্সিটের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু ফায়ার স্লেভস উড়ে এসে তাদের সামনে পৌঁছে সরাসরি এক্সপ্লোড করতে লাগলো। যেভাবেই হোক তাদের সামনে এগোনো থামাতেই হবে, এটাই যেন তাদের উদ্দেশ্য। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে তারা একটি বিশাল পোর্টাল গেট দেখতে পায়। শাওয়ান সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে ওঠে, সবাই দ্রুত ভেতরে ঢুকে পড়ো, সামনে কোনো স্লেভ আসছে না, মানে এই জায়গাটা সেফ। মাত্র অর্ধ সেকেন্ডের মধ্যেই সবাই সেই গেটের কাছে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে অনেক ফায়ার স্লেভস ইতিমধ্যেই তাদের দিকে চার্জ করে আসছিল। একটার পর একটা ফায়ার স্লেভ যখন গেটের সাথে ধাক্কা খাচ্ছিল তখন পরপর বিস্ফোরণ হতে শুরু করে। তারপর সিন শিফট হয়। গেটের ওপাশের দৃশ্য দেখা যায়। প্রথমে মনে হচ্ছিল কিছুই ঘটবে না, কিন্তু মুহূর্তের মধ্যেই শাওয়ান এবং বাকিরা এমন এক জায়গায় পৌঁছে যায় যা দেখতে ভীষণ প্রাচীন। চারপাশে সবকিছুই ভাঙাচোরা আর জরাজীর্ণ, আর যে ফায়ার স্লেভস গেটের সাথে ধাক্কা খাচ্ছিল তাদের ইম্প্যাক্টে ভেতরের পুরো জায়গাটা কেঁপে উঠছিল। শাওয়ান চারপাশ দেখে বলল, দেখে মনে হচ্ছে ওই ফায়ার স্লেভস এখানে ঢুকতে পারবে না, কিন্তু এই ডিমন ফ্লেম স্পেস এটা কত বড়, এর শেষটাই তো আমি দেখতে পাচ্ছি না। তখন জুনার এল্ডারকে জিজ্ঞেস করল, একটা কথা বলুন, আমরা কি এখানে সেফ? এল্ডার ধীরে মাথা নেড়ে বললেন, একদমই না। বাইরে থেকে আমরা সেফ মনে হলেও আসলে ডিমনিক লোটাসই আমাদের ফোর্স করে এখানে নিয়ে এসেছে, আর আমার মনে হচ্ছে এখানে আমাদের জন্য আরও বড় একটা বিপদ অপেক্ষা করছে। তার কথা শেষ হতে একে একে সব গেট বন্ধ হতে শুরু করে। যে গেটগুলো বন্ধ ছিল সেগুলো হঠাৎ খুলে যায়, আর সেগুলোর ভেতর থেকে লাল রঙের মিস্ট বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই নিচের পুরো এলাকা গাঢ় লাল মিস্টে ঢেকে যায়। ধীরে ধীরে সেই মিস্ট জাওয়েনদের লেভেল পর্যন্ত উঠে আসে। ঠিক তখনই তারা উপরের দিকে একটি ফিগার দেখতে পায়। তার হাতে ছিল একটি জোড়া বিশাল অ্যাক্স। সে চারপাশের এনার্জি গ্যাদার করতে করতে ধীরে ধীরে চোখ খুলে ফেলে। তার চোখে ছিল ভয়ঙ্কর কিলিং ইন্টেন্ট। পরের মুহূর্তে সে দ্রুত তার অ্যাক্স তুলে সরাসরি জাওয়েনের দিকে ছুড়ে মারে। তারপর দ্রুত গিয়ে আবার সেই অ্যাক্স ধরে ফেলে আর এক ভয়ঙ্কর গর্জন ছেড়ে দেয়। তার সেই গর্জনের ইম্প্যাক্ট এত শক্তিশালী ছিল যে সবাই বুঝে যায় সে একজন 4 স্টার দুজং। এটা দেখে জাওয়েন, জিয়ান সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায়। এখানে একজন মানুষ? তখন জাওয়েন গুন এনহাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এটাও কি কোনো ফায়ার স্লিভ? গুন এনহাই ধীরে উত্তর দেন, এটা বলা একটু কঠিন, কারণ মনে হচ্ছে এর ভেতরে এখনও নিজের কনসিয়াসনেসের একটা অংশ বেঁচে আছে, কিন্তু এটা তো বাইরের লোকদের মতো একদমই নয়। ঠিক তখনই জিয়ান সামনে এগিয়ে আসে। সে তার 2 শেং পাওয়ার অ্যাক্টিভেট করে দৃঢ় গলায় বলে ওঠে, তাহলে চল একসাথে লড়াই করি। অনেক দিন হয়ে গেছে আমরা একসাথে ফাইট করিনি। আজ এই এন্ডলেস বোরিং ফাইটের শেষ করা যাক। তার কথা শেষ হতেই দেখা যায় জিয়ান, জেন, শাগেলেব এবং বাকিরা সবাই একসাথে সেই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে।
কিন্তু সত্যি বলতে পুরো এই এপিসোডে ফ্লেম এম্পারারের দিক থেকে একটা পাঞ্চ লাইনও দেখা গেল না। মনে হয়েছিল সবাই একসাথে লড়লে অনেক মজা হবে, কিন্তু এখানে তো পুরো নীরবতা। ঠিক তখনই সেই লোকটা তার বিশাল অ্যাক্স ঘুরিয়ে আঘাত করে। আঘাত পড়তেই পুরো মাটি কেঁপে ওঠে। সেই ইম্প্যাক্টে মাস্টার ইয়াও, লাও শ্যাও এবং অন্য সবাই দূরে সরে যায়। এরপর বাকিরাও ফাইটে জড়িয়ে পড়ে। একের পর এক সবাই সেই লোকটার উপর আক্রমণ চালাতে শুরু করে, কিন্তু আশ্চর্যের বিষয় সে একাই যেন সবার উপর ভারী পড়ছিল। তারপর পালা সে জিয়ানের। সে এগিয়ে এসে আক্রমণ করে, কিন্তু সেই লোকটা তাকেও শক্তি দিয়ে দূরে ঠেলে দেয়। জোর ধাক্কায় জিয়ান নিচে পড়ে যায়। তারপর ব্রাদার গু ইয়ান তার দিকে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করতে যায়, কিন্তু আরেকটা আঘাতে ব্রাদার গু ইয়ানও অনেক দূরে ছিটকে পড়ে যায়। জিয়ান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এটা ভীষণ শক্তিশালী। শাওয়ান এবং সুনের দুজনেই তার জন্য চিন্তিত হয়ে পড়ে, আর সেই মুহূর্তে সুনেরের রিংগুলো সত্যিই অসাধারণ লাগছিল। শাওয়ান তখন সুনেরকে বলে, ও আমাদের 1 বাই 1 ডিফিট করতে চাইছে, কিন্তু আমরা আলাদা আলাদা ফাইট করব না, একসাথে অ্যাটাক করব। তখন ফ্লেম অ্যানসেস্টার বললেন, চিন্তা করো না, আমি এটাকে জ্বালিয়ে ছাই করে দেব। কিন্তু অবাক করার মতো বিষয়, সেই লোকটা তাকে একাই সামলাতে শুরু করে দেয়। তখন সবাই বুঝে যায় এই মানুষটা কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। ফ্লেম অ্যানসেস্টার কিছু করার আগেই সেই লোকটা চোখের পলকে তার অ্যাক্স নিয়ে তার পেছনে পৌঁছে যায়। সে যখন চিৎকার করে আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখনই ফ্লেম অ্যানসেস্টার দ্রুত তার ফ্লেম শিল্ড অ্যাক্টিভেট করে, ফলে অ্যাক্সের দিক একটু বেঁকে যায়। কিন্তু তবুও সে যেদিকেই অ্যাক্স ঘোরাচ্ছিল, সেখানেই স্পেসের মধ্যে ক্র্যাক তৈরি হচ্ছিল। সেই ভয়ঙ্কর ইম্প্যাক্টে ফ্লেম অ্যানসেস্টার অনেক দূরে ছিটকে পড়ে যায়। সে বিস্ময়ে বলে ওঠে, এটা এত শক্তিশালী কিভাবে? আমার ফ্লেম শিল্ডও ভেঙে দিল। ঠিক তখনই মাস্টার ইয়াও এসে তাকে ধরে দ্রুত সেখান থেকে দূরে সরে যায়, কারণ ততক্ষণে সেই লোকটা আবার তার অ্যাক্স নিয়ে তাদের সামনে পৌঁছে গেছে। লোকটার যেন সম্পূর্ণ মাথা খারাপ হয়ে গেছে। সে নিরবচ্ছিন্নভাবে সবার উপর চার্জ করতে লাগল। এই সময় শাওয়ান সামনে নেমে আসে। সে সরাসরি ক্লোজ কম্ব্যাটের লড়াই শুরু করে। শাওয়ান প্রায় সমান তালে তাকে টক্কর দিচ্ছিল, কিন্তু সেই লোকটার পায়ের গতি আর তার অ্যাক্স একেবারে স্লটার মাস্টারের মতো একটার পর একটা আঘাত চালিয়ে যাচ্ছিল। শাওয়ান আক্রমণ করার সুযোগই পাচ্ছিল না, সে শুধু ডজ করতেই ব্যস্ত ছিল। এই সময় শাওয়ান ধীরে ধীরে তাকে চেস করাতে করাতে উপরের দিক থেকে নিচের দিকে নিয়ে আসে। সেখানে সুনের আগেই অপেক্ষা করছিল। সে তার গোল্ডেন বাটারফ্লাইজ ব্যবহার করে সেই লোকটাকে বাইন্ড করা শুরু করে। লোকটা প্রচণ্ড চিৎকার করে ওঠে। নিজের শক্তি ব্যবহার করে সে সেই শক্তিটাও ভেঙে ফেলে। এবার জাওয়ান বুঝে যায় এভাবে হবে না, তাকে শান রুলার বের করতে হবে। সে সঙ্গে সঙ্গে শান রুলার বের করে। ঠিক তখনই সেই লোকটার অ্যাক্স জুনারের উপর পড়তে যাচ্ছিল, কিন্তু জাওয়ান চোখের পলকে তার সামনে পৌঁছে শান রুলার দিয়ে সেই আঘাত কাউন্টার করে। দুই অস্ত্রের সংঘর্ষে ভয়ঙ্কর শকওয়েভ ছড়িয়ে পড়ে। দুইজনের স্ল্যাশ অ্যাটাক প্রায় একসাথে আঘাত করতে যাচ্ছিল। জাওয়ান দ্রুত জুনারের হাত ধরে তাকে দূরে সরিয়ে নিয়ে যায়। ঠিক তখনই জিয়ান প্রচণ্ড রেগে যায়। সে চিৎকার করে বলে ওঠে, তোর সাহস কি করে হয় আমার বন্ধু জাওয়ানের উপর আক্রমণ করার? এই বলে সে এক ভয়ঙ্কর পাঞ্চ মারে। লোকটা দূরে গিয়ে পড়ে। জাওয়ানের জন্য জিয়ানের সেই রাগ সত্যি দেখার মতো ছিল। তারপর জিয়ান তার স্পিয়ার বের করে, নিজের পাওয়ার আনলিশ করে, এমনকি তার ড্র্যাগন ফর্মও অ্যাক্টিভেট করে ফেলে। সে গর্জে বলে, একটা স্ট্রাইকেই তোকে শেষ করে দেব। জিয়ানকে সাহায্য করতে বাকি এল্ডার্সরাও ব্যাটলফিল্ডে নেমে আসে। সবাই একসাথে সেই লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ে। ইয়াও নো এবং ফ্লেম এম্পারার দূর থেকে পুরো দৃশ্যটা দেখছিল। এদিকে কিং ইয়ান, এল্ডার গোনাই এবং জিয়ান তিনজন মিলে ক্লোজ কম্ব্যাট অ্যাট্যাক চালায়। তাদের আক্রমণে সেই লোকটার শোল্ডার ভয়ঙ্করভাবে ইনজার্ড হয়ে যায়। জিয়ান তার স্পিয়ার দিয়ে সেটা বিদ্ধ করে দেয়। সে দ্বিতীয় আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই লোকটা হঠাৎ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। তার হাত থেকে অ্যাক্সটাও মাটিতে পড়ে যায়। এটা দেখে জাওয়ান বলে ওঠে, এটাই সঠিক সুযোগ। সঙ্গে সঙ্গে সে তার অ্যাট্যাক শুরু করে। জাওয়ান একটি ব্ল্যাক হোল ক্রিয়েট করে দুই হাতে তাকে চেপে ধরে। তারপর জিয়ানকে ইশারা করে। জিয়ান সঙ্গে সঙ্গে ড্র্যাগন এম্পারার হোয়াইট স্পিয়ার ব্যবহার করে আক্রমণ করে। একই সময়ে গোনাই ও গু ক্ল্যানের পাম অ্যাট্যাক চালায়। দুই আক্রমণ একসাথে কম্বাইন হয়ে সরাসরি সেই লোকটার উপর আঘাত করে। এক ভয়ঙ্কর এক্সপ্লোশন হয়। চারপাশ সম্পূর্ণ শান্ত হয়ে যায়। পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই লোকটার অ্যাক্স আলাদা পড়েছিল। জাওয়ান তার কাছে গিয়ে বলে, ওর অ্যাট্যাক শক্তিশালী ঠিকই, কিন্তু জিয়ান আর সবার কম্বাইন্ড অ্যাট্যাকের সামনে এটা কিছুই না। কিন্তু ঠিক তখনই চারপাশে আবার ফ্লেম এনার্জি ফ্লাকচুয়েট করতে শুরু করে, আর সেই লোকটা আবার উঠে দাঁড়ায়। ধীরে ধীরে নিজের অ্যাক্স তুলে নেয়। সে আবার দাঁড়িয়ে যায়।
তারপর হঠাৎ সে নিজের ফুল ফর্ম আনলিশ করে, আর তখন তার শরীরে একটি ক্ল্যান ট্যাটু মার্ক দেখা যায়। এটা দেখেই শাওয়ানের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, কারণ সেই একই ট্যাটু ক্ল্যান মার্ক তার ফোরহেডেও ছিল। শাওয়ান অবাক হয়ে বলে ওঠে, এটা তো শাও ক্ল্যান ট্যাটু মার্ক। মানে তাহলে ঠিক এই মুহূর্তে আজকের এই অসাধারণ এপিসোড শেষ হয়ে যায়। এবার শেষ করার আগে ওই লোকটার সম্পর্কে একটা কথা বলে নেওয়া দরকার। তার নাম শাও চ্যান। নভেল অনুযায়ী সে আসলে 5 স্টার ডুজং, কিন্তু এখানে তাকে 4 স্টার ডুজং দেখানো হয়েছে। আর সে আসলে শাও শানের কাজিন, অর্থাৎ শাওয়ানের অ্যানসেস্টর। তার সবচেয়ে আল্টিমেট টেকনিকের নাম স্কাই কালার অ্যাক্স টেকনিক, আর সেটাই সে এখন তার হাতে ধরে আছে। পরের পার্টে ব্যাপারটা আরও জমবে, তাই ভিডিও শেষ করার আগে অবশ্যই লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো দ্যাটস অল ফর টুডে গাইজ। আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।